আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে শেয়ার করতে চাই। আজকে আমাদের আলোচ্য ওষুধ হচ্ছে মার্কসল। আমরা জানি এটি আমাদের হোমিওপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ। ওষুধটি উভয় কাতর, অর্থাৎ শীত কাতর এবং গরম কাতর, সেকেন্ড গ্রেডের শীত কাতর এবং সেকেন্ড গ্রেডের গরম কাতর। এই ওষুধটির ব্যক্তি লক্ষণ প্রচুর এবং প্রচুর রোগ লক্ষণ, যে কারণে এটিকে ব্যক্তি লক্ষণ কেন্দ্রিক এবং লক্ষণ সর্বস্ব ওষুধ বলা হয়। এটি তরুণ এবং ক্রনিক ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ভালো কাজ করে। এটি পলিক্রেস্ট এবং অন্তর্বর্তীকালীন একটি ওষুধ। সাধারণত এর আক্রান্ত হয় কোন দিক? শরীরের উপর অংশ বাম দিক, নিচের অংশ ডান দিক, এবং পর্যায়ক্রমে উভয় দিকে আক্রান্ত হয় বা হতে পারে। এর ধাতুগত বৈশিষ্ট্য দেখুন, আমরা ওষুধ নির্বাচনের সময়, বিশেষ করে ক্রনিক ডিজিজের রোগী চিকিৎসার সময় আমাদের এই ধাতুগত বৈশিষ্ট্য বা কনস্টিটিউশন খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে তরুণ বন্ধুরা কী কী আমরা লক্ষ্য করব? আকৃতি। মার্কসলের চামড়া এবং মাংসপেশি ঢিলা, চুল পাতলা এবং ফ্যাকাশে টাইপের। কিছু কিছু ক্ষেত্রে এর ত্বকটা জন্ডিসের মতো হলুদ বর্ণের মনে হয়। এর প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে এরা ভীতু প্রকৃতির, তাড়াতাড়ি ও দ্রুত কথা বলে। এর মায়াজম কী? সোরা মায়াজম ফার্স্ট গ্রেড, সিফিলিস মায়াজম ফার্স্ট গ্রেড এবং লিডিং পজিশনে, তাই একে বলা হয় সিফিলিসের রাজা। সাইকোসিস সেকেন্ড গ্রেড এবং টিউবারকুলোসিস ফার্স্ট গ্রেড। প্রবণতা কী? মার্কসল যে সমস্ত প্রবণতা সৃষ্টি করে তার মধ্যে স্ক্রোফুলা এবং টিউবারকুলোসিস। তো তরুণ বন্ধুরা, স্ক্রোফুলাটা কি? আমাদের ঘাড়ে এবং গলায় যে লিম্ফোগ্ল্যান্ড আছে সেগুলো ফুলে যায়, ব্যথা করে, পুঁজ হয়, পেকে যায় এবং ফোড়া সৃষ্টি হয়। প্রত্যেকটা ওষুধের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেটি আমাদের মনীষীগণ ওষুধ প্রুভিংয়ের সময় কিংবা ক্লিনিক্যাল অবজারভেশনের সময় পেয়েছেন, এটি মেডিকে তারা লিখে গেছেন। সেই নিজস্ব বৈশিষ্ট্যটাই আমরা ওষুধের চিনব, এবং সেটি নিশ্চয়ই হ্যানিম্যান স্যারের দর্শন অনুযায়ী, তার মেথড অনুযায়ী। অন্য কোনো নতুন নতুন মেথড আজকাল যেগুলো বাজারে এসেছে, যেটি কারোর সাথে কারোটা মিলে না, সেই মেথডে আমরা যাব না, কারণ তাতে আমরা বিভ্রান্ত হব। এখানে আমি একটা গল্প আপনাদের বলতে চাই। মাঠের মধ্যে প্রচুর রোদ, গ্রীষ্মের দিন। তো তিনজন পথিক যাওয়ার সময় একটা বটগাছের ছায়ায় বসে বিশ্রাম করছে। ইতিমধ্যে বটগাছে একটা পাখি ডাকছে। তো আমরা জানি যে পাখি সব সময় তার নিজস্ব ডাক ডাকে, কিন্তু হঠাৎ করে ওই তিনজন পথিকের সাথে আরেকজন পথিক এসে বিশ্রামে বসেছে। তো হঠাৎ করে ওই ব্যক্তি বলছে, আচ্ছা বলুন তো পাখিটা কী ডাক ডাকছে? তো সেখানে তিনজন মানুষ বসা ছিল, তার মধ্যে একজন মশলার ব্যবসা করেন। উনি পেঁয়াজ, রসুন, আদা, নানান ধরনের মশলার ব্যবসা করেন। তো এই ভদ্রলোক বলছে যে পাখি কী ডাক ডাকছে, এটা তুমি বুঝতে পারছো না? পাখি বলছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। ব্রাহ্মণ মশাই ওখানে বসা ছিল। ব্রাহ্মণ মশাই বলছে, না রে বাবা, ভগবানের সৃষ্টি হচ্ছে পাখি, পাখি তো ভগবানের নাম জপছে। তো ওই ভদ্রলোক বলছে, কী জপছে বলেন তাহলে? ভদ্রলোক বলছে, পাখি বলছে, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। তো সেখানে আবার একজন মৌলানা বসেছিলেন। উনি বলছেন, না রে বাবা, তোমরা যা বলছো এটি ঠিক বলছো না, এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি, সে তো আল্লাহর নাম জপছে। তো তারা বলছে যে কী জপছে আপনি বলেন তাহলে? তো মৌলভী সাহেব বলছে যে, সে বলছে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। তাহলে দেখেন, যিনি পেঁয়াজ রসুন আদার ব্যবসা করে তার মনে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বলছে পাখি। যিনি ব্রাহ্মণ মানুষ তিনি বলছেন যে হরে কৃষ্ণ রাধা বলছে, আর যিনি মৌলানা তিনি বলছেন আল্লাহ রসুল খোদা। পাখি নিজস্ব ডাক ডাকছে, কিন্তু তিনজনের কাছে তিন রকম মনে হচ্ছে, অর্থাৎ যে যেটি করে তার কাছে সেইটি মনে হচ্ছে, সে সেই দিকে টানবার চেষ্টা করছে। এখন আমাদের হোমিওপ্যাথির অবস্থা হয়েছে এরকম, কেউ বলছে পেঁয়াজ রসুন আদা, কেউ বলছে হরে কৃষ্ণ রাধা, আর কেউ বলছে আল্লাহ রসুল খোদা। হোমিওপ্যাথির নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব একটা মেথড আছে, যেটি হ্যানিম্যান স্যার দিয়ে গেছেন। আমরা নিশ্চয়ই সেটির বাইরে যাব না, কারণ তাতে আমরা বিভ্রান্ত হব। তরুণ বন্ধু, আপনাদের উদ্দেশ্যে গল্পটা করলাম। মাথায় রাখবেন, হ্যানিম্যানের মেথডের ওপর দিয়ে আর কোনো মেথড নাই, বাকিগুলো হচ্ছে বিভ্রান্তিকর।
আপনারা সেসব বিভ্রান্তিতে পা দিন নিজে বেকায়দায় পড়বেন না। আসেন, আমরা প্রত্যেকটা ওষুধের কিন্তু সদৃশ খুঁজে পাই যদি ভালো করে খুঁজবার চেষ্টা করি সর্বত্রে। শুধু রোগীর লক্ষণের সাথে ওষুধের লক্ষণের যে সদৃশ তাই নয়, প্রত্যেকটা ওষুধ যে উপাদান থেকে তৈরি সেই উপাদানের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের গুলোই দেখবেন যে সেই উপাদান থেকে তৈরি ওষুধটির মধ্যেও পাওয়া যায়। দেখি আমরা মার্শাল তৈরি কী থেকে? পারদ থেকে। তো পারদের বৈশিষ্ট্য কী? পারদের বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখবেন আমরা থার্মোমিটারে কিন্তু পারদের ব্যবহার আছে। থার্মোমিটারটা ধরবেন, যে মানুষের গায়ে বেশি টেম্পারেচার বা তাপ তার গায়ে ধরবেন, দেখবেন দ্রুত পারদটা উপরে উঠে যাচ্ছে। কিন্তু যার গায়ে কলাপস ঠান্ডা তার গায়ে ধরবেন, পারদ উপরে উঠবে না, এটা স্থিতিশীল হয়ে যাবে, নিচে থাকবে। অর্থাৎ গরমে এবং ঠান্ডায় দ্রুত উঠানামা করে। পারদ শরীরের কোষকলায় ব্যাপক ধ্বংস সাধন করে। পারদ থেকে তৈরিকৃত ওষুধ মার্শাল কিন্তু অনুরূপ, বেশি ঠান্ডা বা বেশি গরম সহ্য করতে পারে না। থার্মোমিটারের পারদের মতো যেমন বেশি তাপমাত্রায় ওঠানামা করে, এখানে একই অবস্থা। বেশি তাপমাত্রায় রোগী সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। রোগ ও রোগীর আচরণ কিন্তু মারাত্মক ধ্বংসাত্মক এই পারদের ক্রিয়াকলাপের মতো। এদের মেজাজ সহজে গরম হয়, আবার ঠান্ডা হয় সহজে। সাধারণত যে কোনো ওষুধের রোগী, একজন মানুষ ওই ওষুধের রোগীতে পরিণত হয় কেন, তার কিছু কারণ থাকে। তো মার্শালের রোগীতে পরিণত হয় কেন একজন মানুষ, সেটা আমরা জানবার চেষ্টা করব। কারণ হচ্ছে পারদ থেকে তৈরিকৃত বিষদৃশ ওষুধের অপব্যবহার। আবার ভয় থেকে হয়, পায়ের ঘাম চাপা পড়ে, গনোরিয়া সিফিলিস চাপা পড়ে মানুষ মার্শালের রোগীতে পরিণত হয়। বিশেষ কথা, গরম এবং ঠান্ডা দুটোই হচ্ছে অসহ্য, এটি তার বিশেষ কথা। জিহ্বা তার রসরসে হয়ে থাকে, ভেজা থাকে, তবুও প্রচুর পানির পিপাসা। আমরা বিশেষ কথাগুলো যেন খুব ভালোভাবে খেয়াল করি। পালসের জিহ্বা শুষ্ক থাকে, তবুও পানি খেতে চায় না, এটি অদ্ভুত লক্ষণ। যেমন মার্শালের অদ্ভুত লক্ষণ, জিহ্বা বা মুখ ভেজা হয়ে থাকে, তবুও প্রচুর পিপাসা থাকে। এরা খুব ঘামে, অতিরিক্ত ঘাম হলেও এদের রোগ তো কমেই না, বরং বাড়ে। জিহ্বার দুধারে, ঠিক এই চারিধারে মনে হয় যেন দাঁত দিয়ে ছাপ দেওয়া আছে, দাঁতের দাগ পড়ে থাকে বা ছাপ পড়ে থাকে, এটি একটি বিশেষ লক্ষণ। মুখ থেকে প্রচুর লালা পড়ে, বিশেষ করে ছোটো বাচ্চাদের তো সবসময়, আর বড় মানুষেরা ঘুমের মধ্যে পড়ে। মুখে ভীষণ দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ। এদের লালাস্রাব, ঘাম এবং শ্বাস প্রশ্বাসে সাংঘাতিক দুর্গন্ধ। এবং তাছাড়াও এর শরীরের যে কোনো স্রাব, সেটি হতে পারে প্রস্রাব, পায়খানা, মলমূত্র, কানের পুজ, নাকের সর্দি, সব কিছুতেই বেশ দুর্গন্ধ থাকে। ঠান্ডা বা গরমে এরা সহজে অসুস্থ হয়ে পড়ে। নেট্টামকার বেশি লক্ষণটা আছে। শরীর গরম হলে এরা কাপড় খুলে ফেলে, আবার একটু শীত বোধ করলে গায়ে কাপড় দেয়। না শীত না গরম, এরকম মাঝামাঝি অবস্থায় তারা ভালো থাকে। এই নাতিশীতোষ্ণ বা মাঝামাঝি অবস্থায় ভালো থাকে আরও কতগুলো ওষুধ আছে যেগুলো আমরা সহসা বই পুস্তকে পাই না। তার মধ্যে সালফার আছে, কস্টিকাম আছে, লেকেসিস আছে, ফাইটোলাক্কা আছে, ক্যালকেরিয়া সালফ আছে, আর্সেনিক আয়োড আছে। সূর্যাস্ত থেকে সূর্যোদয়, অর্থাৎ সন্ধ্যা থেকে একেবারে সকাল পর্যন্ত, এই টাইমটা তার হচ্ছে বৃদ্ধির টাইম, অর্থাৎ সারা রাত তার রোগ বৃদ্ধি হয়। এবং সারা রাত বিশেষ করে মার্শালের রোগীরা খুব কষ্ট পায়। এই কষ্টের টাইমটা সিফিলিনামের মধ্যেও পাওয়া যায়, সারা রাত ফাইটোলাক্কার মধ্যেও পাওয়া যায়। রাতে অর্থাৎ সারা রাত বৃদ্ধি, বিছানার গরমে বৃদ্ধি, বিছানায় শুলে বিছানার যে উত্তাপ তাতেও কিন্তু রোগ বাড়ে। এদের প্রস্রাব, পায়খানা, ঘাম, পুজ, শরীরে সব কিছু দুর্গন্ধ, সেটি বললাম। এরা ডান পাশে চেপে শুতেই পারে না, কারণ ডান পাশে চেপে শুলে তাদের রোগ বৃদ্ধি, যে কারণে এরা বাম কাতে শুতে পছন্দ করে। আমরা এই ওষুধটিকে মনে রাখার জন্য একেবারে যদি সহজ করে নিই, তাহলে আরও একবার একটু রিপিট করি যে এরা খুব ঘামলে রোগ কমে না, এদের শ্বাস প্রশ্বাসে, মুখে ভীষণ দুর্গন্ধ, এদের ঘামে ভীষণ দুর্গন্ধ, এদের খুব লালা পড়ে, মুখ জিহ্বা রসরসে ভেজা হয়ে থাকলে এরা প্রচুর পানি পান করে, ঠান্ডা পানি খেতে ভালো লাগে এদের। আর এদের যে কোনো রোগ রাতে বাড়ে, ডান কাতে শুতেই পারে না, ডান কাতে শুলে তার রোগ বাড়ে বা কষ্ট বাড়ে। আর ঠান্ডা গরম কোনোটাই তার সহ্য হয় না। আর জিহ্বার চারিধারে
দাঁতের দাগ বা ছাপ থাকে। এই কটি তার ইম্পর্টেন্ট লক্ষণ। যে কোনো রোগে এই কটা যদি লক্ষণ থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে এই ওষুধটি দিতে পারবো। সেই সাথে না শীত না গরম, এই মাঝামাঝি অবস্থায় তারা ভালো থাকে। আর এদের রোগটা সন্ধ্যা থেকে সকাল সারা রাত খুব কষ্টকর, খুব বাড়ে। এই জন্য রাতটা এদের কাছে মনে হয় যেন খুব যন্ত্রণাদায়ক। এতটুকু কথা আমরা মনে রাখতে পারলে মার্শাল চিনতে ভুল করব না। তো তরুণ বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট টিপস আমার আছে। প্রত্যেকটা ওষুধ আমি আমার ম্যাথমেটিক্যাল লেখার সময় টিপসটা দেওয়ার চেষ্টা করছি। একটা শব্দ মাত্র মনে রাখবেন, অনেক। এই অনেক শব্দটা যদি মনে রাখেন তাহলে মার্শাল চিনতে ভুল হবে না। কীরকম? কতগুলো শব্দের আগে খালি অনেক অনেক বসাবেন, বেশ মার্শাল হয়ে যাবে। কীরকম? অনেক ঘাম হয়, অনেক লালা স্রাব হয়, এদের স্রাবে অনেক দুর্গন্ধ, যে কোনো স্রাবে। এদের অনেক পিপাসা, ঠান্ডা কিংবা গরমে এরা অনেক কাতর, রাতে এদের কষ্ট অনেক বাড়ে, অনেক তাড়াহুড়া করে, শিশুরা অনেক ইঁচিড়ে পাকা হয়, অনেক প্রকার ভয় এদের মধ্যে কাজ করে। ভয়গুলো কী ধরনের পরে বলি। রুটি, বিয়ার, মদ এদের অনেক পছন্দ। বন্ধুরা, নামের মধ্যেই কিন্তু প্রত্যেকটা ওষুধের গুরুত্বপূর্ণ লক্ষণ লুকিয়ে থাকে। আমরা যদি একটু চেষ্টা করি খুঁজবার পেয়ে যাব। আসুন দেখি মার্শালকে বিশ্লেষণ করি। মার্শালের প্রথম অক্ষর কি? এম। এম দিয়ে মেমোরি উইক, অর্থাৎ স্মরণশক্তি দুর্বল। পরের অক্ষরটি হচ্ছে ই, এক্সাইটমেন্ট, অর্থাৎ উত্তেজনা, প্রবণতা বা উত্তেজনা। তারপরের অক্ষরটি কি? আর, রিয়াকশান উইথ হিট অ্যান্ড কোল্ড, অর্থাৎ ঠান্ডা এবং গরমে এদের প্রতিক্রিয়া হয় বা এটি সহ্য হয় না। পরের অক্ষরটি কি? সি, করায় যায় উইথ স্নিজিং, হাঁচি সহ সর্দি, অর্থাৎ প্রথমে হাঁচি তারপরে সর্দি শুরু হয়ে যায়। পরের অক্ষরটি এস, স্লোনেস অ্যান্সার, এরা খুব ধীরে ধীরে উত্তর দেয়, ভেবে চিনতে ধীরে ধীরে উত্তর দেয়। পরের অক্ষর ও, অফেন্সিভ, অল ডিসচার্জ, এদের সমস্ত স্রাবে দুর্গন্ধ। পরের অক্ষর হচ্ছে এল, লিউকোরিয়া, অ্যাক্রিড, বার্নিং, ইচিং, অর্থাৎ এদের যে সাদা স্রাব, প্রদাস্রাব বা লিকুরিয়া, সেটি খুব ঝাঁঝালো, জ্বালাকর এবং চুলকানিযুক্ত। অর্থাৎ এই সাদা স্রাব যখন যায় তখন প্রস্রাবের রাস্তাটা চুলকায়। বন্ধুরা, অনেক সময় আমরা বলি এত জটিল রোগ হোমিওপ্যাথিতে সারে। বন্ধুরা, সূক্ষ্ম শক্তি কিন্তু সাংঘাতিক শক্তি, এটি আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আজ থেকে 500 বছর আগে, 1000 বছর আগে ক্ষমতা ছিল কাদের হাতে? পুরুষদের হাতে। মেয়েরা ঘরে বসে থাকতো, পুরুষরা কাজ করতো। মাঠে শক্তিতে কাজ করতে হবে, লাঙ্গল চাষ পুরুষ, বোঝা বহন করতে হবে পুরুষ, বাড়ি কোনো কাজ করতে হবে পুরুষ, অর্থাৎ যে কোনো কাজ শক্তি খাটিয়ে করতে হবে পুরুষ। কিন্তু প্রযুক্তি নির্ভর হচ্ছে পৃথিবী, তত ক্ষমতা চলে যাচ্ছে নারীদের হাতে। সারা পৃথিবীতে খেয়াল করুন, এখন অফিস, আদালত, রাষ্ট্র পরিচালনা, রাজনীতি থেকে শুরু করে সর্বত্রই নারী 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 নারী, নারীদের হাতে ক্ষমতা দিন দিন যাচ্ছে, আরও যাবে। পৃথিবী যত প্রযুক্তি নির্ভর হবে, নারীর হাতে ক্ষমতা চলে যাবে। কারণ এখন আর গা গতর খাটিয়ে, শরীর খাটিয়ে কাজ করার যুগ নয়, এখন হচ্ছে সূক্ষ্ম শক্তি, প্রযুক্তির যুগ। সুইচ টিপে দিচ্ছেন, 50 টন জিনিস ক্র্যাঙ্ক উঠিয়ে নিচ্ছে। সুইচ টিপে দিচ্ছেন, বিশাল বিশাল জটিল কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ সূক্ষ্ম শক্তির কাজ, এখন আর শরীর খাটানোর কাজ নয়। একটা সময় পুরুষের হাতে ক্ষমতা ছিল, এখন চলে আসছে প্রযুক্তির কারণে নারীর হাতে। অনুরূপভাবে একটা সময় এই যে বড় বড় বোতল আর ট্যাবলেট ক্যাপসুলের কাজ ছিল, এখন কিন্তু এই সূক্ষ্ম শক্তির হোমিওপ্যাথির কাজ। প্রমাণ এই বর্তমান করোনায় যারা নাক ছিটকাতেন হোমিওপ্যাথি দেখতে পারতেন না, এখন বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে হোমিওপ্যাথিক চেম্বারে চেম্বারে। ভাই আর্সেনিক, ভাই ক্যাম্ফার, ভাই ব্রায়োমিনি একটু হবে। কারণ আগেও বহু মহামারী এসেছে, কিন্তু প্রচার ছিল না, মিডিয়া ছিল না, প্রযুক্তি ছিল না, মানুষ জানতে পারে নাই, জানতে অনেক সময় লেগেছে। আর এখন আজকে কি হচ্ছে, মিনিটে মিনিটে পৃথিবী জেনে যাচ্ছে। তো করোনায় হোমিওপ্যাথির সূক্ষ্ম শক্তি কী কাজ করছে, মিনিটে মিনিটে সারা ওয়ার্ল্ড জেনে যাওয়ার কারণে আজকে সারা ওয়ার্ল্ডে হোমিওপ্যাথির ব্যাপক সাড়া পড়ে গেছে। মানুষের সূক্ষ্ম শক্তির পিছনে দৌড়াচ্ছে, কারণ জটিল কিছুকে দমন করতে এখন বড় বড় ভাইল আর ক্যাপসুল লাগবে না, সূক্ষ্ম শক্তি লাগবে। যে কারণে সূক্ষ্ম শক্তির কাছে এখন সবাই সারেন্ডার করছে। তো মাথায় রাখবেন, প্রযুক্তি যত বাড়বে ক্ষমতা নারীর হাতে চলে যাবে, অর্থাৎ ক্ষমতা বদলে যাচ্ছে। তো যত প্রযুক্তি বাড়বে, প্রযুক্তির কল্যাণে মানুষ হোমিওপ্যাথিকে জানবে,
আর এই সূক্ষ্ম শক্তি যে সবচেয়ে বেশি পাওয়ারফুল জিনিস, সেটি মানুষ ধীরে ধীরে বুঝছে, ধীরে ধীরে বুঝবে, এবং হোমিওপ্যাথিতেই মানুষ নিজেকে সমর্পণ করবে। তো আমরা আলোচনায় আসি বন্ধুরা, যে একটা ওষুধের মানসিক লক্ষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে মার্কসলের মানসিক লক্ষণ কি আমরা একটু দেখি। সকল কাজে এরা খুব তাড়াহুড়া করে, ব্যস্ততা, সেটি হিপাসালফের মধ্যে আছে, মেডোরিনামের মধ্যে আছে, মার্কসলের মধ্যে আছে, নেট্টামিউর, সাইলেসিয়া, সালফার, ল্যাকেসিস, টেরেন্টোলা ইত্যাদির মধ্যে আছে। এদেরকে প্রশ্ন করলে খুব ধীর গতিতে উত্তর দেয়, কারণ ওই যে একটু স্থলবুদ্ধ মাথামোটা টাইপের মানুষ, ভেবেচিন্তে উত্তর দেয়। তো এই ধীরে উত্তর দেওয়াটা অ্যানাকার্ডিয়ামে, কোনিয়ামে, কার্বোভেজে, জেলসিমিয়াম, নেট্টামিউর, ফসফরাস, অ্যাসিড ফ্লোর, সালফার, থুজার মধ্যেও পাবেন। ক্যালকিরে কার্বের রুগীরাও দেরিতে উত্তর দেয়, তবে মার্কসলের মতো বোকাশোকা ভেবেচিন্তে উত্তর দেয় এরকম না। এরা হলো বুদ্ধিমান, ভেবেচিন্তে বুদ্ধি খাটিয়ে সঠিক উত্তরটা দেয়। এদের মেজাজ শান্তশিষ্ট হতে পারে, আবার সহজে রাগ হওয়ার প্রবণতা এদের মধ্যে থাকতে পারে, তবে বেশিরভাগই এরা শান্তশিষ্ট হয়, পালসেটিলার মতো। কেন শান্তশিষ্ট, কেন মেজাজি হয়, সে আলোচনাটা একটু করি। মার্কসলের বিশিষ্ট লক্ষণগুলো যদি শুধু রোগীর মধ্যে থাকে, তবে এরা 95% সৎ হয়, 5% হয় অসৎ। যদি মার্কসলের সাথে দুষ্টু প্রকৃতির কোনো ওষুধের লক্ষণের সংমিশ্রণ থাকে, তবে এরা অসৎ হয়। শুধুমাত্র মার্কসলের লক্ষণ বহন করে যারা, তারা সৎ প্রকৃতির হয়। কিন্তু মার্কসলের সাথে যখন অন্য দুষ্টু প্রকৃতির ওষুধের সংমিশ্রণ থাকে, তখন তারা অসৎ প্রকৃতির হয়। কীরকম? মার্কসলের সাথে যদি ক্যালকেরেসাল্ফ কিংবা ফাইটোলক্কার সংমিশ্রণ থাকে, বা এই ওষুধগুলো যদি তার অনুপূরক লক্ষণ বহন করে, সেই ক্ষেত্রে এরা অসৎ প্রকৃতির হয়। এদের স্মরণশক্তিটা হয় দুর্বল, সব কিছু তারা সহজে ভুলে যায়। এরা মনে করে সময় খুব ধীরে ধীরে যায়, সময় দ্রুত যায় না। এই সময় ধীরে ধীরে যায় এই কথাটি অ্যালুমিনা, আর্জেনাইটিকাম, ক্যানাবিস ইন্ডিকা, মসচেটা, নাক্সভম, মেডোরিনাম, মার্কসল, নেট্টামিউর ইত্যাদি ইত্যাদি ওষুধের মধ্যে পাওয়া যায়। এদের স্মরণশক্তি কম। এই মর্মে আমার একটা গল্প মনে পড়ছে। পড়ালেখায় খুব দুর্বল, পড়ালেখা পারে না। তো একটা স্কুল অডিটে আসবে, ওপর থেকে আসবে ইন্সপেক্টর, হেডমাস্টার তার ক্লাসের এই মার্কসলের মতো একটা মাথা মোটা ছাত্র আছে, যে পড়া পারে না, ভালো ছাত্র না, তাকে স্কুলে আসতে মানা করেছে, তুই কালকে স্কুলে আসবি না। সে বলছে কেন স্যার? তো বলছে তুই পড়া পারিস না। ইন্সপেক্টর যদি পড়া ধরে, না পারলে মান-ইজ্জত যাবে। তো আমরা তো জানি যে সিফিলিটিক টেন্ডেন্সির মানুষেরা একটু ঘাট টেড়া হয়, মানা করছে, তার মাথায় কাজ করছে, আমার মানা করছে, আমি যাবো। তো পরের দিন স্কুল টাইমের একটু আগে এসে জানলার পিছন দিকে শিক ভাঙা ছিল, পিছন দিকে জানলা শিক ভাঙা, সে ভাঙা জানলা শিক দিয়ে ভিতরে ঢুকে পিছনের টুলের নিচে বসে আছে চুপচাপ, টুলের নিচে মাথা ঢুকিয়ে বসে আছে, কেউ যেন দেখতে না পায়। তো যথারীতি সময় ইন্সপেক্টর এসেছে ক্লাসে, প্রত্যেককে প্রশ্ন জিজ্ঞাসা করছে, কেউ পারে না। যখন সবাইকে প্রশ্ন করা শেষ, তখন সে টুলের নিচ থেকে মাথা বাইর করে দাঁড়িয়ে গেছে, বলছে স্যার আমি পারবো। হেডমাস্টার তো তাকে দেখে চোখ ছানা বড়া, আমি যে তারে নিষেধ করলাম তুই আসবি না, কখন আসলো, কেমনে আসলো? হ্যাঁ, হেডমাস্টার পিছনে দাঁড়িয়ে আছে, ইন্সপেক্টরে তার হাত দিয়ে ইশারা করছে, তুই বলিস না। কারণ হেডমাস্টার জানে যে ভালো ভালো ছাত্ররা কেউ পারে না এই প্রশ্নের উত্তর, সে পারবে কীভাবে? সে তো কী থেকে কী বলে ঠিক নাই। তাই ইন্সপেক্টর বলছে, কি বাবা তুমি পারবো বলে দাঁড়াইলে, বলছো না কেন, বলো। পারবা না? কয় পারবো। তো বলো। তো হেডমাস্টারের দিকেও তাকাচ্ছে, তো ইন্সপেক্টর বলছে, তো হেড স্যারকে বলছে, স্যার আপনি তাকে নিষেধ করছেন কেন? সে বলতে চাইছে, বলুক। তো বলছে, বলো বাবা। প্রশ্নটা হচ্ছে একই জিনিস, স্থান ভেদে নাম আলাদা আলাদা। এখন সে বলছে, স্যার যদি মাথায় থাকে তবে চুল, যদি স্যার চোখের এখানে থাকে তাহলে ভুরু, যদি স্যার উপর ঠোঁটে থাকে তবে স্যার গোপ, যদি স্যার এইখানে থাকে গালে তাহলে দাড়ি, যদি স্যার বগলে থাকে তাহলে বগলি। হেডমাস্টার চিন্তা করছে, তো মান সম্মান নষ্ট করবে। হেডমাস্টার বলছে, ছাত্রর নাম ছিল কালু, কচ্ছে কালু রে তুই আর নিচে নামিস না। কালু তো জানেনি মার্কসলের রুগী, কয় স্যার আমার এই স্কুলে আসতে আপনি না করেছিলেন, আমি মাটি পর্যন্ত পায়ের নিচ পর্যন্ত যাব স্যার, আমি স্যার থামবো না স্যার। তাই হেডমাস্টার বলছে, তুই তাড়াতাড়ি থাম, তুই আর নিচে নামিস না। তো যাই হোক, গল্পটা এই জন্যই বললাম যে এরা একটু এই টাইপের, যে করবে না এমন কাম করবে, মান-ইজ্জত নিয়ে টানা আছে। তো এমন কোনো কাজ নাই যেটা এরা করতে পারে না। রাগ হলে, খুন জখম এদের কাছে স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। রাগ হলে জিনিসপত্র ভাঙচুর করে, চুরমার করে, চিৎকার করে, নিজের ক্ষতি হবে জেনেও ক্ষতিকর কাজ থেকে তারা বিরত থাকতে পারে না। বেশি খেলে
ক্ষতিকর খাবার খেলে ক্ষতি হতে পারে, জেনেও লোভ সামলাতে পারে না, খেতে বসে বেশি খেয়ে ফেলে, যে কারণে অসুস্থ হয়ে পড়ে। নিজের ভালো এরা অনেক সময় বোঝে না, আপন পর যে কাউকে তারা গালাগালি মারধর করতে পারে, বদমেজাজি টাইপের হয়, ঠান্ডা মাথার খুনি হতে পারে, রাগ হলে ছুরি বা ব্লেড দিয়ে নিজের শরীর কাটতে পারে, মাথা আঘাত করে মাথা ফাটিয়ে ফেলতে পারে, কেউ বিরোধিতা করলে তাকে তার হত্যা করতে ইচ্ছা করে, রাগ হলে অনেক সময় নিজের মারাত্মক ক্ষতি করতেও তারা দ্বিধা করে না, বিচার বুদ্ধিহীন কাজ অনেক সময় করে বসে, রাগের সময় এদের শরীর কাঁপে, এটি একটি বিশেষ লক্ষণ। সহজে রাগ হয়, তবে রাগ সামলাতেও পারে। সিফিলিস দোষ মনের চিন্তা স্রোত নষ্ট করে দেয়। অন্যায় করলে তারা অনুশোচনা তাদের হয় না, যথাসময়ে সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না, প্রশ্নের উত্তর দিতে, রাগ হতে, সিদ্ধান্ত নিতে দেরি হয়। মার্কসলে শিশুরা কেমন হয়? শিশুরা, কিছু শিশু আছে খুব ইচিড়ে পাকা টাইপের হয়, বয়স্ক মানুষদের মধ্যে এদের মতো জ্ঞান বুদ্ধি হয়, অনেক সময় অন্যের সাথে চালাকি করে, সাংঘাতিক খেয়ালি টাইপের হয়, বোঝালেও শাসন বারণ করলেও মানে না, এদের কোনো পরিবর্তন হয় না। তবে কিছু কিছু শিশু আছে যারা লাজুক প্রকৃতির হয়, নিজেকে আড়াল করে রাখে, এরা সম্ভবত শুধুই মার্কসলের লক্ষণ বহন করে। শিশুদের পড়ালেখায় মন বসে না, পড়ালেখা বাদ দিয়ে খেলাধুলা করে বেড়ায়, সামনে পরীক্ষা ফেল করবে যেন পড়ালেখা করে না, একটু বকাটে টাইপের হয়। পরীক্ষার পূর্বে যথেষ্ট সাহস থাকে, কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন পাওয়া মাত্রই সব ভুলে যায়। পুরুষ শিশু যদি হয় তাহলে সারাক্ষণ লিঙ্গ নাড়াচাড়া করে, লিঙ্গদের টানাটানি করে, এটি একটি বড় ধরনের লক্ষণ। একটা লক্ষণের উপর ভিত্তি করে মার্কসল দেয়া যেতে পারে। সিফিলিটিক দোষে শিশুরা বড় হয়ে টিউবারকুলার দোষে আক্রান্ত হতে পারে। এদের মনোবল কম, উৎসাহ কম, এদের ধৈর্য থাকে না, মোটা বুদ্ধি, কোনো বিষয় সহজে এরা বুঝতে পারে না, এদের ধীরে ধীরে বুদ্ধি কমতে থাকে, যত বড় হয় বুদ্ধি কমতে থাকে, একসময় অনেকটা নির্বোধে পরিণত হয়। সিফিলিটিক ওষুধের রোগীরা সাধারণত একটু মোটা বুদ্ধির হয়, এরা অনেক সময় মদঘর হতে পারে, যেটি সিফিলিটিক টেন্ডেন্সি, চাপা স্বভাবের হতে পারে, সন্দেহপ্রবণ প্রকৃতির হতে পারে। কখনো কখনো এরা কাজ করতে চায় না, অলসতা করে, কিন্তু কাজ যদি একবার শুরু করে তা দ্রুত শেষ করতে পারে। বন্ধুরা, সিফিলিটিক টেন্ডেন্সির মানুষদের মধ্যে কোনো না কোনো নেশা প্রায় থাকে, অথবা কোনো না কোনো নেশার প্রতি যদি প্রচণ্ড তাদের আগ্রহ থাকে, যেমন পানের নেশা, চায়ের নেশা, মদের নেশা, গাঁজার নেশা, যে কোনো ধরনের নেশা যেটির প্রতি তাদের প্রচণ্ড টান, এইটি একটা সিফিলিটিক টেন্ডেন্সি। ভয়, ভয়ের মধ্যে এদের মৃত্যু ভয়, রোগের ভয়, অন্ধকারের ভয়, উঁচু স্থানের ভয়, ভূতের ভয়, মানুষের মধ্যে ভয়, পাগল হওয়ার ভয়, খোলা জায়গায় যাওয়ার ভয়, দরিদ্র হওয়ার ভয়, ঋণগ্রস্ত হওয়ার ভয়, অনেক ধরনের ভয় তাদের মধ্যে আছে। অদ্ভুত লক্ষণ, কিন্তু ওষুধের একটি বিশেষ বিশেষ লক্ষণ, যা দিয়ে ওষুধ নির্বাচন আমাদের জন্য খুবই সহজ হয়, বিশেষ করে জটিল রোগীতে। এরা এমনিতেই ভীতু প্রকৃতির, কিন্তু ভয়ের দৃশ্য দেখতে তাদের খুবই ভালো লাগে। বিভৎস কিছু দেখলে তারা ভয় পায় না, বরং মজা পায়। আনকমন লক্ষণ আছে এর। শীতকালে এরা অলসতা বা জর্জর ভাব আসে, গ্রীষ্মকালে এদের মধ্যে উদ্বেগ এবং অস্থিরতা দেখা দেয়, আর বর্ষাকালে এদের মন খারাপ থাকে, জর্জর ভাব হয়, মন ভোলা এবং উদাসীন টাইপের হয়ে যায়। বর্ষাকালে বা মেঘলা দিনে এদের কাজ করতে মন চায় না। আমরা আসি কিছু রোগ লক্ষণ দেখি সংক্ষেপে। গলায় ঘা হয়, টনসিল লাল বর্ণ হয়ে ফুলে যায়, খুব ব্যথা করে, গলার ভিতরে ঘা, জ্বালা, যন্ত্রণা, খাবার গিলতে পারে না, এমনকি তরল পদার্থে গিলতে গেলে নাক মুখ দিয়ে বের হয়ে আসে। এদের চর্মরোগের মধ্যে পাবেন, এদের ক্ষতগুলো হয় গোলাকার, তবে বেশি গভীর হয় না, তবে চারিদিকে ছড়ায়, আর ঘায়ের মধ্যে মনে হয় চর্বি মাখানো আছে। এই একটা লক্ষণ যদি পান, মার্কসল অব্যর্থ ওষুধ। এদের দাঁতের মাড়ি ফুলে তুলতুলে হয়ে যায়, আর মাড়ি থেকে রক্ত পড়ে, ঘা হয়, দাঁত কনকন করে, ঠান্ডা পানি সহ্য হয় না। এদের দাঁতের মাড়ি ফোলা, গ্ল্যান্ড ফোলা সব কিছুতেই সহজে পুঁজ হওয়ার একটা প্রবণতা কাজ করে। এদের দাঁত দেখতে কেমন? আমরা অনেক সময় বলি যে দর্শন, জিজ্ঞাসন, অভিজ্ঞান, তো রুগী দেখবেন যখন তখন জিহ্বা, দাঁত, এগুলো তো আমরা দেখি, তো দাঁত দেখবেন, এদের দাঁতগুলো বিশ্রী টাইপের, অনেকের উঁচা নিচা হয়, কোনোটা দাঁত উঁচু, কোনোটা নিচু, আবার দাঁতের রঙ অনেক সময় ধূসর বা কালো বর্ণের হয়, দাঁত ফোটা হতে পারে, দাঁত ক্ষয় হতে পারে। মার্কসলের দাঁতের ক্ষয়টা হয় উপরের দিক, গোড়ার দিকটা ঠিক থাকে, কিন্তু মেজেরিয়ামের আবার উল্টাটা, অর্থাৎ উপরের দিক ঠিক থাকে আর গোড়ার দিক ক্ষয় হয়। ডাক্তার হ্যানিম্যান স্যার বলছেন যে সিফিলিসের একেবারে প্রথম অবস্থায় যদি মার্কসল 30 একটা শক্তি দেয়া যায়, একটা ডোজ দেয়া যায়, 90% রোগী শুরুতে ভালো হয়ে যায়। এটিকে সিফিলিসের শ্রেষ্ঠ ওষুধ বলা হয়। তরুণ সিফিলিসের আক্রমণ যদি কারো শরীরে হয়, তাহলে 15 দিনের মধ্যে তার বাঘি দেখা দেয় বগলে কিংবা কুচকিতে। আর যাদের শরীরে আগের থেকে সোরা দোষ আছে, তারা যদি সিফিলিসে আক্রান্ত হয় বা সিফিলিস অর্জন করে,
তাহলে তার শরীরের সমস্ত গ্ল্যান্ড ফুলে যায় এবং ব্যথা করে। সোরা এবং সিফিলিসের সংমিশ্রণে সাধারণত এইরকম হয়। গনোরিয়ায় এটির ভালো ব্যবহার আছে, ব্যাপক ব্যবহার আছে। গনোরিয়ায় দুর্গন্ধযুক্ত সবুজ রঙের পুঁজ প্রসাবের রাস্তা দিয়ে পড়ে। এর স্রাবটা রাতে বাড়ে, লিঙ্গের মাথায় যে ছিদ্র সেটি লাল টকটকে হয়ে যায়, আর যতক্ষণ প্রসাব করে প্রসাবে ভীষণ জ্বালা করে। সেই সাথে যদি যৌন দুর্বলতা থাকে, মার্শাল নিশ্চিত ওষুধ এবং অসাধারণ কাজ করে। আমরা মার্শালে অনেক ডাক্তার বন্ধুকে দেখি যে আমাশা শুনলে মার্শাল, আমাশা শুনলে কোনো লক্ষণ নেই না। অনেক সময় অনেক ডাক্তার বন্ধুকে যদি জিজ্ঞাসা করা যায়, বন্ধু আমাশা তো অনেক ওষুধ আছে, লক্ষণ ছাড়াই তুমি মার্শাল দিলে কেন? তাদের একটাই উত্তর, মার্শালে তো আমাশার ওষুধ। হ্যাঁ ঠিক আছে, তো লক্ষণ মিলিয়ে তো দিতে হবে। তা আমার ওস্তাদ শিখিয়েছে। আরে ভাই, ওস্তাদ শিখিয়েছে, কিন্তু তোমার তো লক্ষণ মিলিয়ে দিতে হবে। তখন তারা রাগ হয়, কয় তুই কি বড় ডাক্তারের চেয়ে বেশি বুঝিস? আমার এই মর্মে একটা গল্প মনে পড়ে গেল। মনে করেন এক জায়গায় অনেক মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে। সেখান থেকে মনে করেন রেড ক্রিসেন্ট বা এরকম সাহায্য সংস্থা থেকে গেছে, যারা মারা গেছে তাদেরকে একদিকে টেনে গাড়িতে করে নিয়ে সৎকারের ব্যবস্থা করছে, আর যারা বেঁচে আছে তাদেরকে মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করছে। তো ডাক্তার পরীক্ষা করছে কে মরে গেছে, কে বেঁচে আছে। তো যারা মরে গেছে তাদের বুকে একটা করে সিল মেরে দিয়েছে, তো তাদেরকে ডোমে টেনে নিয়ে যাচ্ছে, অন্য গাড়িতে উঠাচ্ছে। তো ডাক্তার পরীক্ষার সময় বুঝতে পারেনি একটা মানুষ একেবারে মরার মতো হয়ে পড়েছিল। ডাক্তার পরীক্ষার সময় মনে হয়েছে বোধহয় সে মারা গেছে। তো তার বুকে একটা মৃত ব্যক্তির মানে যারা মারা গেছে তাদের মুখে যে সিল মারে সেই সিল মেরে দিয়েছে। তাই অনেকক্ষণ পরে ডোম এসেছে টানতে টানতে, তো সেই মানুষটির কাছে এসে যার বুকে একটা সিল মারা হয়েছে, তো ডোম তাকে টানা হেঁচড়া করছে। তখন সে বলছে যে ভাই আমাকে টানাটানি করছো কেন? তো বলছে যে তুই মারা গেছিস, তোরে তো এখন নিয়ে ফেলে দিতে হবে। তো বলছে যে ভাই আমি তো মরিনি, আমি কথা বলছি। কয় না রে ভাই, তুই মরে গেছিস, ডাক্তার তোর বুকে সিল মারি দিয়েছে। তো বলছে ভাই ডাক্তারে সিল মারলে কী হবে, আমি তো বেঁচে আছি, আমি কথা বলছি। তখন হয়তো মরার মতো ছিলাম, ডাক্তার বুঝেনি সিল মেরেছে, তো আমার একটু মেডিকেল নাও। সে তাকে কোনোতেই মানতেছে না, মেডিকেলে নিবে না। তো বলছে না তুমি মারা গেছো। সে বলছে যে আমি কথা বলছি, আমি মরবো কেন? তখন সে রাগ হয়ে বলছে বেটা তুই কি বড় ডাক্তারের চেয়ে বেশি বুঝিস? বড় ডাক্তার তোর বুকে সিল মেরে দিয়েছি, তুই মারা গেছিস, আর তুই বলিস আমি কথা বলছি, আমি বেঁচে আছি। তোর কথার কোনো দাম নাই, ডাক্তার যা বলছে তাই। তো এরকম আমাদের অনেক ডাক্তার বন্ধুরা বলে আমার ওস্তাদ খুব সিনিয়র মানুষ, অনেক বয়স্ক মানুষ, অনেক অভিজ্ঞ মানুষ। আসলে তার ওস্তাদও তো এরকম কথা হতে শিখেছে, যে কারণে লক্ষণ বিচার ছাড়াই ওষুধ দিতে বলছে। তো যাই হোক, আমরা সবসময় যেন লক্ষণ মূল্যায়ন করে ওষুধ দিই। তা আমাশা মার্শালের কেমন একটু আমাদের সংক্ষেপে জেনে রাখা উচিত। এদের বারবার আমাশা যখন হয়, বারবার পায়খানার বেগ হয়, মলটা পিচ্ছিল হয়। অনেক সময় দেখা যায় যে মল থাকে না, শুধু সাদা আম বা একটু রক্ত মিশ্রিত থাকে, পেটে বায়ে জমে ভুটভাট করে। পায়খানার পরেও অনেকক্ষণ ধরে পেটে চুল ব্যথা করে, আর মলদ্বারে কুন্থন চলতে থাকে। এই লক্ষণটা মার্কারে আছে, সালফারে আছে, ক্যালিবাইক্রমে আছে। তারপরে শরীরে শীত আরম্ভ করে, মনে হয় যেন আরও পায়খানা হবে, পায়খানা থেকে উঠতে মন চায় না। মলত্যাগের পরে আরাম তো পায় না, বরং আরও কোঁদ দিতে হয়। কোঁদ দিতে দিতে সরলান্ত্রটা, নরম পর্দাটা বের হয়ে যায় পায়খানা রাস্তার। আমের সাথে যদি কম রক্ত থাকে তবে হলো মার্শাল, কিন্তু বেশি রক্ত থাকলে আমরা যেন মার্করকে বিবেচনা করি। আসি আমরা ফোড়া বা বাগি। মার্শালের ফোড়ায় তেমন ব্যথা বা বাগিতে তেমন ব্যথা থাকে না, স্পর্শকাতরতা থাকে না, কিন্তু হিপারে সাংঘাতিক ব্যথা বা স্পর্শকাতরতা থাকে। মহিলাদের ক্ষেত্রে কি তার কিছু বিশেষ লক্ষণ আছে। মাসিকের সময় তাদের স্তনে দুধ সঞ্চয় হয়, মাসিক বন্ধ হয়েও স্তনে দুধ সঞ্চয় হয়, অথচ তা ওই সময় তার পেটে বাচ্চা নাই, কিংবা তার সে বাচ্চার মাও না। এই সময় তার স্তনে দুধ হওয়ার কথা না, কিন্তু দেখা যায় প্রত্যেক মাসিকের সময় তার স্তনে দুধ আসে, এবং স্তনের বোঁটাটা এমনটা ফুলে যায় মনে হয় যে ফেটে যাবে। তো বন্ধুরা, যদি মাসিকের সময় স্তনে দুধ সঞ্চয় হয়, খুব ব্যথা করে মার্শাল। যদি দুধ সঞ্চয় না হয় এমনি ব্যথা করে, তাহলে সেক্ষেত্রে হয়তো কোনিয়াম। আবার যদি দেখা যায় যে মাসিকের সময় কারো গলা ব্যথা করে তবে ল্যাক্কানিনাম, যদি মাসিকের সময় কারো পিঠ ব্যথা করে তবে কেলিকার্প। অনেক সময় যুবক কিংবা পুরুষদের স্তনে দুধ সঞ্চয় হয় এবং স্তন ফুলে যায়, সেক্ষেত্রে মার্শাল কিন্তু একটি বড় ওষুধ, ভালো কাজ করে। স্তন এবং জরায়ুর ক্যান্সার এটি একটি বড় ওষুধ। ফাইটোলাক্কাও সেই ক্ষেত্রে একটি বড় ওষুধ। যখন দেখবেন কোনো মানুষের শরীর শীতে শিরশির করছে, তখন বুঝবেন যে ঠান্ডা লাগার একটা অথবা শরীরের ফোড়া কিংবা ক্ষতে পুঁজ হওয়ার সম্ভাবনা। আর যদি
প্রথমে কতগুলো হাঁচি দিয়ে তারপরে কিন্তু মাস্কলের সর্দি শুরু হয়, এটি তার বৈশিষ্ট্য। প্রথমে হাঁচি, তারপরে সর্দি শুরু, তরল সর্দি, তারপরে তরল সর্দিটা আস্তে আস্তে গাঢ় হয়ে হলদেহে চটা লেগে নাকের ভিতরে জমে যায়, নাকের মধ্যে দগদগে ঘা হয়, সেটি অরামমেটেও আছে, সালফারে আছে। প্রস্রাবের সময় এদের প্রস্রাবের রাস্তায় প্রচুর জ্বালা করে, অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও থাকতে পারে। প্রস্রাব যেখানে লাগে সেখানেই জ্বালা করে, এটি একটি অদ্ভুত লক্ষণ যে প্রস্রাব যেখানে লাগে সেখানেই জ্বালা করে। চোখ ওঠার জন্য মাস্কল কিন্তু একটু বড় ওষুধ। আমরা অনেক সময় ইউফেরেসিয়া বা অন্য ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি করি। চোখ যদি লাল হয়ে থাকে, রাতে যদি ব্যথা বেশি করে, চোখে পিছুটি জমে, পানি ঝরে, চোখ করকর করে, তাহলে মাস্কল অসাধারণ একটা ওষুধ। কিন্তু চোখ যদি বেশি লাল হয়ে থাকে সেই ক্ষেত্রে মার্কর ভালো কাজ করে। তো বন্ধুরা, আমরা অদ্ভুত দু একটা লক্ষণ মাস্কলে জানব। আমরা জানি পুরুষ মানুষের লিঙ্গ উত্তেজিত হলে একটু আনন্দ অনুভূতি আসে, কিন্তু মাস্কলের লিঙ্গ উত্তেজিত হলে বা শক্ত হলে খুব ব্যথা লাগে, ব্যথা করে। এদের স্বপ্নদোষে বা সহবাসে যে বীর্যপাত হয় তাতে রক্ত থাকতে পারে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা অনেক সময় আমাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি। ওষুধের নিজের ব্যাখ্যাটাই কিন্তু যথেষ্ট। মনীষীরা যে ব্যাখ্যা দেখে সেটিই যথেষ্ট। এখন আমরা আমাদের মতো করে যদি ব্যাখ্যা করি, অনেক মানুষ বুঝতে পারে না, বুঝতে অসুবিধা হয়। আমি ছোট্ট একটা গল্প আপনাদের বলবো। গল্পটা হচ্ছে এরকম, এক ছাত্রকে বলছে শিক্ষক, তোর বাবার নাম বল। বলছে, স্যার কি ইংরেজিতে বলবো? তো স্যার একটু আশ্চর্য হয়েছে, ইংরেজিতে নাম বলবে, এটা আবার কেমন কথা? স্যার কৌতূহলী হয়ে বলছে, ঠিক আছে বল। তো বলছে, স্যার আমার বাবার নাম হচ্ছে বাটার রেড গভর্নমেন্ট। স্যার বলছে, এটা আবার কেমন নাম? কয়, স্যার বুঝলেন না? বলছে না। বলছে, স্যার বাটার রেড গভর্নমেন্ট, বাটার মানে মাখন, রেড মানে লাল, আর গভর্নমেন্ট মানে সরকার, অর্থাৎ আমার বাবার নাম হচ্ছে মাখন লাল সরকার। তো স্যার একটু কৌতূহলী হয়ে বলছে, তোর মার নাম ইংরেজিতে বলতে পারবে কি? হ্যাঁ পারবো স্যার। কয়, বল দেখি। তো বলছে, স্যার স্টার মাইন্ড ওয়াইফ। কয়, তার মানে? কয়, স্যার স্টার মানে তারা, মাইন্ড মানে মন, আর ওয়াইফ মানে বিবি, তারামন বিবি। তো ঘটনা হচ্ছে যে আমরা যদি এইরকম করে ইংরেজি বানার মতো করে ওষুধের চরিত্র বানাই, তাহলে কিন্তু আমাদের নবশিক্ষার্থী বন্ধুরা বিভ্রান্ত হবে, কারণ যার ব্যাখ্যা সেই ছাড়া কিন্তু কেউ বুঝবে না। তা আমরা আসি বন্ধুরা, অনেক সময় কিছু পুরুষ রোগী আমরা পাই যাদের বাচ্চা কাচ্চা হয় না, বন্ধ্যত্ব। পরীক্ষায় পাওয়া যায় যে তাদের বীর্যে শুক্রাণু থাকে না, বা পার্সেন্টেজটা এরকম থাকে যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না। মাস্কলের অন্য অন্য লক্ষণ যদি মিল থাকে, তাহলে মাস্কল দিলে তাদের শুক্রাণু যতটুকু দরকার ততটুকু সৃষ্টি হবে, তাদের বন্ধ্যত্ব কেটে যাবে। তো বন্ধুরা, মাস্কলের ফিজিক্যাল জেনারেল শারীরিক লক্ষণগুলো কি? এর সব রোগের সাথে এদের ঘাম থাকে, ঘামার সময় এদের রোগ বৃদ্ধি হয়, যে কোনো রোগের উপশম হয় না। যদি না হয় তাহলে মাস্কলকে আমরা যেন মনে রাখি। এদের পা কাঁপে, বিশেষ করে খাওয়া এবং লেখার সময় এদের হাত কাঁপে। নেট্টামিউরে ঘামে কিন্তু উপশম হয়। এরা দ্রুত কথা বলতে গেলে এদের কথা বেঁধে যায়, তোতলামি এসে যায়। এটি মাস্কলের একটি দারুণ লক্ষণ। বন্ধুরা খেয়াল করবেন যে শিশুদের খুব লালা পড়ে, শিশুদের খুব লালা পড়ে, আর সেই সাথে ঘুমের মধ্যে সব বয়সী মানুষদের প্রচুর লালা পড়ে, বালিশ ভিজে যায়। এদের পছন্দ কি? দুধ, মিষ্টি, রুটি খুব পছন্দ, কিন্তু সহ্য হয় না। লবণ, বিয়ার, মদ খুব পছন্দ। আবার কারো কারো আছে মিষ্টি লবণ অপছন্দও আছে। মাংস, কফি অপছন্দ। জিহ্বাটা কেমন? আমরা তো জিহ্বা সবসময় রুগীদের দেখতে চেষ্টা করি, কারণ সেখানে একটা বিশেষ চিত্র পাওয়া যায়। এদের জিহ্বাটা অস্বাভাবিক মোটা থলথলে মনে হয়। জিহ্বার চারিদিকে দাঁতের দাগ আগে বলেছি, যেটা টেলিডোনিয়াম পডোফাইলাম রাস্ট্রাক্সের মধ্যে দাগটা পাওয়া যায়। বাদামি, কালো বা গাঢ়, আঠালো, ময়লাযুক্ত এবং ফ্যাকাশে হয়। অভিজ্ঞান, যে সমস্ত বাচ্চারা মাস্কলের বৈশিষ্ট্য নিয়ে জন্মায় তারা সাধারণত বাম কাতে শয় এবং তাতেই তারা আরাম বোধ করে। মাঝে মাঝে এরা আমাশায় ভুগে, এদের পিপাসা, ঘাম বেশি হয়, মুখ থেকে লালা পড়ে, দাঁত অকালে নষ্ট হয়ে যায়, এদের মুখে মাড়িতে ঘন ঘন ঘা হয়, খোসপাচড়ায় ভুগে, ঠান্ডা বা গরম কোনোটাই সহ্য হয় না। বন্ধুরা সাবধান, সাইলেসিয়া আগে বা পরে বা মাস্কলের আগে বা পরে সাইলেসিয়া আমরা যেন ব্যবহার না করি, তাতে কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা ওষুধটাকে সংক্ষেপে যদি আবার একটু চিনে নিই, এর মূল কথাটি কি? রোগ যাই হোক, যে এদের মূল কথা হচ্ছে এরা খুব ঘামে, এরা শীত গরম কোনোটাই সহ্য করতে পারে না। মাঝামাঝি অবস্থাটা এদের ভালো লাগে, না শীত না গরম।
এরা প্রচুর পানি খায়, জিহ্বায় দাঁতের দাগ থাকে, ময়লা থাকে। এরা শান্ত কিংবা মেজাজি উভয়টাই হতে পারে। এদের যে কোনো রোগ রাতে বাড়ে, ডান কাতে শুলে রোগ বাড়ে, আর প্রচুর পিপাসা। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।